আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং শিক্ষার জন্য আলোচনা করব। প্রথম আমরা সংখ্যা পদ্ধতি তালিকাটাকে খুব ভালোভাবে দেখব। এখানে প্রত্যেকটা পদ্ধতির বাংলা নামের পাশাপাশি ইংরেজি নাম কোন বর্ণ দ্বারা প্রকাশ করা হয় সেটাও দেওয়া হয়েছে, সাথে প্রত্যেকটা পদ্ধতির উদাহরণও দেওয়া আছে। তোমরা খুব মনোযোগ সহকারে এই তালিকাটা দেখে নেবে, কারণ এই বাস্তব সংখ্যার থেকে প্রত্যেকটা সময় বা প্রতি পরীক্ষায় কোনো না কোনো বহু নির্বাচনী অথবা সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা যেহেতু পূর্বের ক্লাসেও বাস্তব সংখ্যা একটু পড়ে এসেছো, আমি আর এটা নিয়ে বিস্তারিত বলবো না। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা টাইপের উদাহরণ, ইংরেজি নাম এবং কীভাবে প্রকাশ করা সেটা একটু দেখে নেবে। আমরা আসলে যেটা তোমাদের নতুন আলোচনা আসবে সেগুলো একটু দেখে নিই। বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যা কাকে বলে? সাধারণত সংখ্যা রেখায় অবস্থান দেখানো যায় এমন যে কোনো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি, অথবা তুমি এভাবে বলতে পারো যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক তাদেরকে বাস্তব সংখ্যা বলে। আমরা একটু আগে তালিকায় দেখে এসেছি বাস্তব সংখ্যা মূলত মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত। যত প্রকারের বাস্তব সংখ্যাই এসেছে সবগুলো মূলত মূলদ অথবা অমূলদ সংখ্যা। প্রত্যেক মূলদ বা অমূলদ সংখ্যাই এক একটি বাস্তব সংখ্যা। আমরা সাধারণত বাস্তব সংখ্যাকে আর দ্বারাই প্রকাশ করে থাকি। অসমতা এক প্রকার গাণিতিক বাক্য যা সংখ্যা, পরিমাণ বা যে কোনো কিছুর ক্রম অথবা তুলনা প্রকাশ করে। আমরা এভাবে বলতে পারি লেস দেন অথবা গ্রেটার দেন অথবা নট ইকুয়াল টু চিহ্নযুক্ত গাণিতিক বাক্যকে অসমতা বলে। আমরা অসমতা সাধারণত চিহ্নগুলোর নামও দেওয়া আছে, কারণ অনেক সময় আমরা চিহ্ন লিখতে পারি কিন্তু এটা কি লেস দেন না গ্রেটার দেন সেটা ভুল করে ফেলি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে। গাণিতিকভাবে অসমতাকে সাধারণত লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু ইত্যাদি সম্পর্ক চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমাদের বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ একটু দেখে নিব। প্রথমে যোগের ক্ষেত্রে স্বীকার্যগুলো আমরা দেখে নিব। আবদ্ধতা বিধি বা এটার ইংরেজি নাম ক্লোজার প্রপার্টি। সে প্রপার্টিটা কি দেখি? ফর অল, এই চিহ্নটার নাম ফর অল, উল্টা এ, ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা যদি এ বি হয় তাহলে তাদের যোগফল আরেকটি বাস্তব সংখ্যা হবে। যেমন দুটি বাস্তব সংখ্যা 2, 3, তাদের যোগফল 5, আরেকটি বাস্তব সংখ্যা। দ্বিতীয় বিধি সংযোগ বিধি। ফর অল এ বি সি বিলংস টু আর হলে এ প্লাস বি এর যোগফলের সাথে সি যোগ করলে আমরা যা পাবো সেটা সমান হবে এর সাথে বি প্লাস সি এর যোগফল, যোগ করলে আমরা সেই একই মানে পাবো। একটা উদাহরণ দেওয়া আছে। অবেদকের অস্তিত্ব। এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট, এই চিহ্নটার নাম দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর হলে এ প্লাস 0 অথবা 0 প্লাস এ ইকুয়াল টু এ। অর্থাৎ আমরা সাধারণত যে কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই বাস্তব সংখ্যা পেয়ে থাকি, তাহলে আমরা এটাকে বলবো অবেদকের
অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব a belongs to r, there exist মাইনাস a belongs to r হলে আমরা পাবো a প্লাস মাইনাস a অথবা মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যা যোগ করলে আমরা শূন্য পাব। উদাহরণ দেওয়া আছে। বিনিময় বিধি ফর অল এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। তোমরা এই প্রত্যেকটা বিধির উদাহরণ সহ খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচন প্রশ্ন হয়ে থাকে। যে কোনো, যেমন আমি একটা অঙ্ক দিয়ে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেব 2 + 3 = 3 + 2, এটি বাস্তব সংখ্যার কোন বিধি? তাহলে তুমি যদি এগুলা খুব ভালো করে আয়ত্তে রাখতে পারো তাহলে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আনসার করতে পারবে। এবার আসো গুণের ক্ষেত্রে স্বীকার্য সমূহ। একেবারে এই যোগের জায়গায় শুধু গুণ চিহ্ন, সব কিছু ঠিক আছে, তোমরা এটাও দেখে নিও। আবদ্ধ বিধি, এটা নিয়ে আর আমি বলবো না। সংযোগ বিধি একই, শুধু যোগের জায়গায় গুণ চিহ্নটা আছে। আমি অবেদকের অস্তিত্ব নিয়ে একটু আলোচনা করি। এ বিলংস টু আর, দেয়ার এক্সিস্ট 1 বিলংস টু আর হলে a × 1 = 1 × a = a। আমরা যোগের সময় করেছিলাম যে কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যা পাবো, আর গুণের সময় শূন্য না, আমরা 1 আনবো। তাহলে আমরা যে কোনো বাস্তব সংখ্যার সাথে 1 গুণ করলে সাধারণত ওই বাস্তব সংখ্যাটাই পেয়ে থাকি। এটা হলো আমাদের অবেদকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব a belongs to r, there exists a inverse। যোগের ক্ষেত্রে আমাদের বিপরীত হলো যে কোনো বাস্তব সংখ্যা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ 2 হলে -2 হলো তার বিপরীত, কিন্তু গুণের ক্ষেত্রে বিপরীত হলো তার ইনভার্স। তাহলে আমরা বলবো a belongs to r, there exists a inverse = 1/a belongs to r হলে a × a inverse অথবা a inverse × a = 1 হবে। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত বাস্তব সংখ্যা গুণ করলে আমরা 1 পাবো। এখানে একটা উদাহরণ দিয়েছি। বিনিময় বিধি সে একই রকম যোগের মতো, শুধু যোগের জায়গায় গুণ হবে, a b = b a। তোমরা এইগুলো খুব ভালো করে আয়ত্তে রাখবে, কারণ এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে কোনো না কোনো বিধি উল্লেখ করে। আমরা যাব কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞায়। বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা। বাস্তব সংখ্যার যে কোনো একটা সেটের ঊর্ধ্বসীমা কি সেটা আমরা দেখব। ঊর্ধ্বসীমার সংজ্ঞাটা একটু দেখো। যদি S belongs to, যদি S সাবসেট or equal to R এবং একটি বাস্তব সংখ্যা U থাকে যেন সকল X belongs to S, অর্থাৎ S সেটার একটি সংখ্যা যদি X হয়, যার জন্য আমরা পাবো X less or equal to U, সেটা ইউর সে সবসময় ছোট হয়, তবে আমরা ইউকে এস সেটের একটি ঊর্ধ্বসীমা বলবো এবং সেটটিকে আমরা বলবো ঊর্ধ্বসীমায়িত সেট। আমরা মনে রাখবো একটি সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। একটা উদাহরণ দেখো, s = -2 থেকে 2, এটা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর এর একটা উপসেট। এখানে যদি আমরা যে কোনো সকল x belongs to s এর জন্য আমরা x less or equal to 2 পাবো। 2 এর চেয়ে ছোট এই সেটের অনেকগুলো সংখ্যায় আমরা পাবো। আমরা সুতরাং বলতে পারবো s এর একটি ঊর্ধ্বসীমা 2। নোটটা অবশ্যই মনে রাখবা, যে কোনো ঊর্ধ্বসীমার চেয়ে বড় সকল বাস্তব সংখ্যায় ওই সেটের একটি ঊর্ধ্বসীমা। আমাদের যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে, সুপ্রিমাম। কোন সেটের ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে ওই সেটের সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলে। এটাকে আমরা সাধারণত সুফ এস দ্বারা প্রকাশ করে থাকি। উদাহরণ, সেই s = -2 থেকে 2 সাবসেট আর
সেটের ঊর্ধ্বসীমাগুলো হবে। তাহলে আমাদের যেহেতু ঊর্ধ্বসীমা আমরা বলে আসছি 2, তাহলে 2 এর চেয়ে বড়গুলো সবগুলোই হবে একটি ঊর্ধ্বসীমা। তাহলে 2, 3, 4, 100, 200 যা বলতে পারো। আর সংখ্যা অনুযায়ী সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা হলো 2, এখানে এটা সুপ্রিমাম এসিক্যালটা আমরা 2 পাবো। আবার আসা নিম্নসীমা, যদি এ সাবসেট অর ইকুয়াল টু আর এবং একটি বাস্তব সংখ্যা এল থাকে, যে জন্য সকল এক্স বিলংস টু এস এর জন্য আমরা এবার পাবো এক্স গ্রেটার অর ইকুয়াল টু এল। আমরা একটু আগে বলে এসেছি এক্স লেস অর ইকুয়াল টু ইউ, অর্থাৎ ঊর্ধ্বসীমার ক্ষেত্রে লেস ইকুয়াল টু বলবো আর নিম্নসীমার ক্ষেত্রে গ্রেটার ইকুয়াল টু হবে। তবে আমরা এলকে এস সেটের একটি নিম্নসীমা বলবো এবং সেটটিকে বলবো নিম্নসীমায়িত সেট। একটি সেটের অসংখ্য নিম্নসীমা থাকতে পারে ঊর্ধ্বসীমার মতোই। যেমন আমরা একটা উদাহরণ দেখব, সেই একই উদাহরণ নিয়ে কাজ করব। আমরা সকল এক্স বিলংস টু এস এর জন্য এবার এক্স গ্রেটার অর ইকুয়াল টু -2 এর চেয়ে বড় যদি কোনো সংখ্যা পাই, তাহলে আমরা বলবো যে এস এর একটি নিম্নসীমা -2। আগের মতোই যে কোনো নিম্নসীমার চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাই ওই সেটের একটি নিম্নসীমা। ইনফিমাম বা গরিষ্ঠ নিম্নসীমা, কোন সেটের নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে ওই সেটের ইনফিমাম বা গরিষ্ঠ নিম্নসীমা বলে। এটাকে সাধারণত ইনফিমাম INF, আমরা এটাকে ইনফিমাম বলবো আর ইনফিমাম এস দ্বারা প্রকাশ করি। তাহলে উদাহরণটার নিম্নসীমাগুলো তাহলে 2, সেটের মধ্যে 2 আর 2 এর সাথে ছোটগুলো হবে 2, তার নিম্নসীমা -2, এটা হচ্ছে আরও ছোটগুলো হবে -3, -4, এভাবে -100, 200, ∞ পর্যন্ত। তাহলে এই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো -2, এখানে এটার ইনফিমাম -2। এবার আসা আমরা দেখে নিই বাস্তব সংখ্যার পরম মান। সংখ্যা রেখায় মূলবিন্দু অর্থাৎ 0 নির্দেশক বিন্দু ও ওই সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংখ্যাটির পরম মান বলে। যদি যে কোনো বাস্তব সংখ্যা x হয়, তবে তার পরম মানকে আমরা পরম মান x বা মডুলাস x দ্বারা সূচিত করি এবং সংজ্ঞায়িত করি পরম মান x ইকুয়াল টু x ইফ x গ্রেটার দ্যান 0, অর্থাৎ x ধনাত্মক হয়, 0 হলে, এবং -x ইফ x লেস দ্যান 0, অর্থাৎ x যদি ঋণাত্মক হয় তাহলে আমরা লিখব এটাকে -x হিসাবে। অথবা 3টা অংশ আমরা বিভক্ত না করে 2টা অংশ বিভক্ত করতে পারি। পরম মান x ইকুয়াল টু x ইফ x গ্রেটার অর ইকুয়াল টু 0 এবং -x ইফ x লেস দ্যান 0। আমরা একটা উদাহরণ দেখে নিব। পরম মান 2 ইকুয়াল টু 2, যেহেতু 2 ধনাত্মক, 0 ইকুয়াল টু 0। পরম মান -2 ইকুয়াল টু হবে, যেহেতু -2 ঋণাত্মক, তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা পরম মান x ইকুয়াল টু লিখছি -x ঋণাত্মক হলে, তাহলে পরম মান -2 ইকুয়াল টু হবে -2, সূত্রের মাইনাস আর x এর জায়গায় আছে -2, তাহলে এই কারণে আমরা মাইনাসে +2 পাবো। তোমরা এই সংজ্ঞাটাও খুব ভালোভাবে দেখবা। আশা করি তোমরা সবগুলা খুব ভালোভাবে আয়ত্ত রাখবে। তো আমরা আজকে এখান থেকে ছোট ছোট 2-1টা প্রশ্নের আনসার খুঁজি। যেমন অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে তোমাদেরকে, হ্যাঁ 0 কি ধনাত্মক নাকি ঋণাত্মক, তোমরা সঠিকভাবে বলতে পারো না। কেউ বলে স্যার 0 অঋণাত্মক, কেউ বলে থাকো স্যার 0 নিরপেক্ষ। তোমরা যদি তালিকাটা মাথায় রাখো, দেখো 0-এর আলাদা একটা অবস্থান আছে, সেই কারণে তোমরা বলবো যে 0 0ই। এরপরে কেউ যদি
যোগের স্বীকার্য সমূহ মাথায় রাখো, সেখানে তোমরা আরেকটা বলতে পারবে, সেটা অনুযায়ী সেটা বলতে পারো অবেদকের অস্তিত্ব বা অবেদকের অস্তিত্বের বিধিটা অনুযায়ী তোমরা বলতে পারো শূন্য হলো যোগের অবেদক। তাহলে আমাদের শূন্য নিয়ে দুই রকম আনসার হবে, শূন্য শূন্যই অথবা শূন্য হলো যোগের অবেদক। কারণ হলো শূন্যের সাথে আমরা যে কোনো বাস্তব সংখ্যা যদি যোগ করে থাকি তাহলে ওই বাস্তব সংখ্যার কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় আরেকটা প্রশ্ন অনেক সময় করে থাকি, 1 কি মৌলিক না যৌগিক? এক্ষেত্রে তোমরা যদি তালিকাটা মাথায় রাখো তাহলে তোমরা বলতে পারবো 1 মৌলিকও না যৌগিকও না। আবার যদি তোমরা গুণের স্বীকার্য সমূহ মাথায় রাখো তাহলে তোমরা বলতে পারবা 1কে বলবো আমরা গুণের অবেদক, গুণের অবেদক। কারণ যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা গুণ করে তাহলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। তাহলে এই দুটো প্রশ্নের আনসার খুঁজবো। আরেকটা প্রশ্ন করে থাকি, 2 এর বিপরীত, মনে করো 5 এর বিপরীত কত? তোমরা এক্ষেত্রে একটু হেজিটেশনে পড়ে যাও। তোমরা দুই রকমের স্বীকার্য পড়ে এসেছ, একটা হলো যোগাত্মক বিপরীত আর একটা হলো গুণাত্মক বিপরীত। গুণের ক্ষেত্রে বিপরীত আছে, যোগের ক্ষেত্রে বিপরীত আছে। তাহলে যদি বলি 5 এর বিপরীত, তাহলে তোমরা আনসারটাকে এইভাবে বলবা, 5 এর যোগাত্মক বিপরীত হবে -5 আর গুণাত্মক বিপরীত হবে 5 ইনভার্স অথবা 1/5। তো তোমরা সবগুলো একটু ভালোভাবে আয়ত্তে রাখবা। আজকে এটুকু, আল্লাহ হাফেজ।